আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আবারও ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন স্থাপনায় আইআরজিসির পাল্টা আঘাত। ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলার ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান, এখনও অস্থায়ী তাঁবুতে হাজারো মানুষ। এবং ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপদাহ, ফ্রান্সের পর জার্মানিতে তাপমাত্রার নতুন রেকর্ডে বিপর্যস্ত জনজীবন। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই থাকছে ইউএসএ সংবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের সামরিক স্থাপনায় আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না। চলতি বছরের ২৮শে ফেব্রুয়ারি এই যুদ্ধ শুরু হওয়ার পর কয়েক দফা যুদ্ধবিরতিতে সম্মত হয় দুদেশ। বিস্তারিত মুশরাত শৈলীর রিপোর্টে। যুদ্ধবিরতি ভেঙে ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন করে যুদ্ধ শুরু হলে ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি আরও লেখেন, এমন একটি সময় আসতে পারে যখন আমাদের পক্ষে আর সংযত থাকা সম্ভব হবে না। যদি তা ঘটে তবে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে শনিবার ইরানের 10টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, শুক্রবার পানামার পতাকাবাহী প্রায় 20 লাখ ব্যারেল জ্বালানি তেলবাহী একটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়, যার জন্য তারা ইরানকে দায়ী করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত সেন্টকমের একটি 35 সেকেন্ডের ভিডিওতে বিভিন্ন স্থানের বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। ভিডিওটি আকাশ থেকে ধারণ করা বলে জানানো হয়েছে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। পরে 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে সুইজারল্যান্ডে 2 দেশের মধ্যে আলোচনা শুরু হয়। তবে সমঝোতা সইয়ের পরও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অপরকে দোষারোপ করে আসছে তেহরান ও ওয়াশিংটন। মুসরাত শৈলী, চ্যানেল আই। কমিউনিস্টরা ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণকারী মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের অস্তিত্বের জন্য গুরুতর হুমকি। ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশন সম্মেলনে ট্রাম্প সতর্ক করেছেন, ডেমোক্রেটিক পার্টির মধ্যে সমাজতন্ত্র সমর্থিতদের উত্থান আমেরিকার নীতিগুলোর জন্য বড় হুমকি। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বাসা ভাড়া স্থির রাখার উদ্যোগের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এই ধরনের নীতি শহরগুলোকে বস্তি ও ঝুপড়িতে পরিণত করবে। নিউ ইয়র্ক প্রাইমারিতে মামদানি সমর্থিত কয়েকজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থীর জয়লাভ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ডেমোক্রেটিক পার্টি বড় বিপদে পড়েছে। জয়ীদের কট্টর নাস্তিক কমিউনিস্ট হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। But they're people that want to destroy our country. They hate our country. They hate our people. They hate the Democrat Party. The Democrat Party is in big trouble because this isn't stopping with New York. This is going on. It's too easy to get elected.
যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসের নতুন পরিচালক হিসেবে অবসরপ্রাপ্ত ওকলাহোমা স্টেট গ্রুপের ল্যান্স শ্রয়ারকে মনোনয়ন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প বলেন, ল্যান্স শ্রয়ার ওকলাহোমায় 29 বছরের বেশি সময় আইনশৃঙ্খলা বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। তাকে একজন দেশপ্রেমিক, দক্ষ প্রশাসক এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেডারেল কর্মকর্তার ছবি পোস্ট করার জেরে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক বিভাগ আইসের 2 কর্মকর্তা ভোট কেন্দ্রে গিয়ে এক নির্বাচন কর্মীকে সতর্কবার্তা দিয়েছেন। নিউ ইয়র্কের সিরাকিউসে দলীয় প্রাইমারির দিন নির্বাচন কর্মী পেইগেলিন গুনিয়া জানান, ভোট কেন্দ্রে এসে আইস কর্মকর্তা তাকে একটি নোটিশ দেন। এতে অভিযোগ করা হয়, জানুয়ারিতে তিনি আইস কর্মকর্তা জনাথন রসের একটি ছবি পোস্ট করে ফেডারেল আইন ভঙ্গ করে থাকতে পারেন। রস সেই কর্মকর্তা যিনি মিনিয়াপোলিসে আইস বিরোধী বিক্ষোভ চলার সময় রেনি গুডকে গুলি করে হত্যা করেছিলেন। ঘটনাটি যুক্তরাষ্ট্রের মত প্রকাশের স্বাধীনতা ও সরকারি জবাবদিহি নিয়ে বিতর্ক তৈরি করেছে। নিউ জার্সির মাউন্ট হলি টাউনশিপে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী 4th অফ জুলাই উদযাপন এবছর হচ্ছে না। জননিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থার ব্যয় কারণে স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক সময়ে বড় জনসমাগমে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় জননিরাপত্তা কর্মকর্তারা অনুষ্ঠানটি বাতিলের সুপারিশ করেন। এদিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজন চললেও মাউন্ট হলির বাসিন্দাদের মধ্যে এই সিদ্ধান্তে অসন্তোষ দেখা দিয়েছে। উল্লেখ্য, গত মে মাসে মেপল শেড সহ নিউ জার্সির কয়েকটি কার্নিভাল ও উৎসবে কিশোরদের বিশৃঙ্খল আচরণের ঘটনার পর বড় জনসমাগমে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ব্রকটন শহরে ফিফা বিশ্বকাপ উদযাপনের সময় বন্দুকধারীর গুলিতে অন্তত 4 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, মেইন স্ট্রিট ও পার্ক স্ট্রিট এলাকায় গুলির একাধিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে একই এলাকায় বিশ্বকাপ উদযাপনকে ঘিরে দ্বিতীয়বারের মতো গুলির ঘটনা ঘটল। এর আগে গত সপ্তাহেও পৃথক 2টি গুলির ঘটনায় 2 জন আহত হয়েছিল। বাংলাদেশি আমেরিকানদের নিরাপত্তা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার নিয়ে মিশিগানে বিশেষ টাউন হল মিটিং হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে সভায় সহযোগিতা ছিল ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট ও ওয়ারেন ক্রাইম কমিশন। সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের উপদেষ্টা এবং ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবিরের সঞ্চালনায় সভায় জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটার সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। এবারে অন্যান্য সংবাদ। একের পর এক ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, যার কারণে ধ্বংসস্তূপের ভেতর উদ্ধার অভিযান চালাতেও হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের। আফটার শক ও আরও বড় ভূমিকম্পের আশঙ্কায় বেশিরভাগ মানুষ এখনও বাইরে অস্থায়ী তাঁবুতে রাত কাটাচ্ছেন। আগামী কয়েক সপ্তাহ সবাইকে খুব সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে উদ্ধারকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছেন। সরকারি তথ্য অনুযায়ী রাজধানীর কারাকাস ও এর আশপাশের এলাকায় আঘাত হানা জোড়া ভূমিকম্পের পর 172 জন এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। ভূমিকম্পে 1430 জন মারা গেছেন এবং 3238 জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর থেকে 50,000-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ চলাকালে গত শুক্রবার আবার 4.9 তীব্রতার তুলনামূলক মৃদু এ ভূমিকম্পন রাজধানী কারাকাস এবং কাছাকাছি মারাকাই শহরে অনুভূত হয়েছে। ভূমিকম্পে একের পর এক ভবন ভেঙে কংক্রিট আর দুমড়ে মুচড়ে যাওয়া রডের স্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকারীদের সুবিধার্থে কিছু ধ্বংসস্তূপের উপর স্প্রে পেইন্ট দিয়ে ভবনের নাম লিখে রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত কারাকাস ও ভ্যালেন্সিয়া থেকে মোটরসাইকেলে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা।
ভেনেজুয়েলার এই বিপর্যয়ে যুক্তরাষ্ট্র $15 কোটি সহায়তা দেওয়ার পাশাপাশি দেশটির উপর থাকা নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে। ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কারণে পোপ লিও গভীর সমবেদনা জানিয়েছেন। জাতিসংঘের প্রতিবেদনে অনুমান করা হয়েছে জোড়া ভূমিকম্পের কারণে প্রায় $670 কোটি প্রত্যক্ষ ক্ষতি হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ভূমিকম্পটি ছিল 1 শতাব্দীর বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পন। জাকিয়া আক্তার, চ্যানেল আই। ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় জরুরি মানবিক সহায়তায় $50 লাখ কানাডিয়ান দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডা সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, এই অর্থ উদ্ধার অভিযান, জরুরি চিকিৎসা, আশ্রয়, খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহে ব্যয় করা হবে। কানাডা সরকার জানিয়েছে, সহায়তার অর্থ জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক মানবিক সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও কারিগরি সহায়তা দিতেও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে অটোয়া। পাকিস্তানের বন্দরনগরী করাচিতে একটি আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা ও গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর 4 সদস্য সহ অন্তত 10 জন নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সহযোগী সংগঠন জামাতুল আহরার। ইবনে সাইদ অঙ্কুরের রিপোর্ট। পাকিস্তানের বন্দরনগরী করাচিতে একটি আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে আত্মঘাতী হামলা ও ব্যাপক গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর 4 সদস্য সহ অন্তত 10 জন নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছেন নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সহযোগী সংগঠন জামাতুল আহরার। শনিবার করাচির গুলিস্তান জৌহর এলাকায় অবস্থিত পাকিস্তান রেজেন্সের প্রাদেশিক সদর দপ্তরের প্রবেশপথে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি আঘাত হানলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই শুরু হয় তীব্র গোলাগুলি। মুহূর্তেই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় পাকিস্তান রেঞ্জার্সের অন্তত 4 সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে 6 হামলাকারী নিহত এবং একজনকে জীবিত অবস্থায় আটক করা হয়। ফলে পুরো ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় 10 জনে। ঘটনার পর করাচির মোসামিয়াত চত্বর, ইউনিভার্সিটি রোড ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়। র্যাপিড রেসপন্স ফোর্স, পুলিশ কমান্ডো সহ বিশেষ ইউনিট ঘটনাস্থল ঘিরে অভিযান চালায়। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সহযোগী সংগঠন জামাত উল আহরার হামলার দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, তাদের খোলাফা-ই-রাশিদিন ইস্তিশহাদি ব্রিগেড নামের আত্মঘাতী ইউনিট এই হামলা চালিয়েছে। হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ। তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলেছেন। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময় পাকিস্তানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে জঙ্গি হামলার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এসব হামলার জন্য মূলত তেহরিক-ই-তালেবান পাকিস্তান ও তাদের সহযোগী সংগঠনগুলোকে দায়ী করেছে দেশটির কর্তৃপক্ষ। করাচির এই হামলা আবারও পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। জঙ্গি দমনে চলমান অভিযান সত্ত্বেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ধারাবাহিকতা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই। ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপদাহ। ফ্রান্সের পর এবার জার্মানিতে ভেঙেছে তাপমাত্রার নতুন রেকর্ড। তাপদাহে ইউরোপ জুড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। 4 শতাধিক ব্যক্তি হিট স্ট্রোক জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি। বিপর্যস্ত হয়ে পড়েছে দৈনন্দিন জীবনযাত্রা। ইউরোপের তাপদাহের খবর জানাচ্ছেন নুসরাত শৈলী। দুপুরের সূর্য যেন আগুন ঝরাচ্ছে। এক সময় পর্যটক আর কর্মব্যস্ত মানুষের পদচারণায় মুখর থাকা ইউরোপের শহরগুলো এখন নীরব। ফাঁকা রাস্তাঘাট, জনশূন্য শপিং মল আর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ, সব মিলিয়ে যেন অন্য এক ইউরোপ। গত 1 সপ্তাহ ধরে স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহে পড়ছে মধ্য ইউরোপ। জার্মানিতে ভেঙেছে তাপমাত্রার নতুন রেকর্ড। আর বিজ্ঞানীরা বলছেন, এটি কোনো স্বাভাবিক আবহাওয়া নয়, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের স্পষ্ট সতর্কবার্তা। পশ্চিম ইউরোপে শুরু হওয়া ভয়াবহ তাপপ্রবাহ এখন পূর্ব ইউরোপের দিকেও ছড়িয়ে পড়ছে।
তীব্র তাপপ্রবাহে ইউরোপে এ পর্যন্ত আনুমানিক প্রায় 400 জনেরও বেশি হিট স্ট্রোক, অতিরিক্ত তাপজনিত শারীরিক চাপ, তাপপ্রবাহের কারণে পানিতে গোসল করতে নেমে প্রাণ হারানোর মতো ঘটনা ঘটেছে। জার্মানি, ইতালি, ফ্রান্স, ব্রিটেন ও সুইজারল্যান্ডে রেকর্ড তাপমাত্রা জনজীবনকে বিপর্যস্ত করেছে। এবার ফ্রান্সের পর জার্মানিতে নতুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল জার্মানিতে নতুন সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিশেষ করে গত 2 দিনে জার্মানির বিভিন্ন অঞ্চলে চরম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জার্মানিতে কিছু ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে এবং যাত্রীদের টিকিট পরিবর্তনের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে মধ্য ইউরোপের দেশ জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে জুন মাসে তাপমাত্রা আগের সব রেকর্ড ভেঙেছে। অন্যদিকে ইতালির 18টি শহরে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। রোম, মিলান, ফ্লোরেন্স ও ভ্যানিস সহ বিভিন্ন শহরে তীব্র গরমে মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ফ্রান্সেও পরিস্থিতি উদ্বেগজনক। অতিরিক্ত গরমে শিশু ও বয়স্ক সহ কয়েকজনের মৃত্যু হয়েছে। এই তাপপ্রবাহ শুধু মানুষের জীবনে নয়, অবকাঠামোর উপরও চাপ তৈরি করছে। আবহাওয়াবিদরা বলছেন, ওমেগা ব্লক নামে পরিচিত একটি বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে এই তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। এতে উষ্ণ বায়ুর একটি বিশাল স্তর দীর্ঘ সময় ধরে একটি অঞ্চলের উপর আটকে থাকে, ফলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, মাসের শেষ দিকে তাপপ্রবাহটি ধীরে ধীরে মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দিকে সরে যাবে। রবিবার থেকে বজ্রঝড়ের কারণে কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। নুসরাত শৈলী, চ্যানেল আই। ইউরোপ জুড়ে চলা তীব্র তাপপ্রবাহে ইটালিতে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। এই দাবদাহে দেশটিতে ইতোমধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। উচ্চ তাপমাত্রার কারণে দেশটির রাজধানী রোম, মিলান, ফ্লোরেন্স সহ 18টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অতিরিক্ত গরমে ফ্লোরেন্সের বিখ্যাত উফিজি গ্যালারির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে, ফলে সেখানে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। এছাড়া ইটালির বেশ কিছু এলাকায় অতিরিক্ত লোডের কারণে বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। ইটালির স্বাস্থ্য মন্ত্রণালয় শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের বিশেষ প্রয়োজন ছাড়া দিনের বেলা বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। ইটালির রাজধানী রোমে 3 জনকে হত্যার ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে খুঁজছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোমের প্রসিকিউটরের নির্দেশে প্রকাশিত নোটিশে সন্দেহভাজনের নাম শাহাদাত হোসেন উল্লেখ করা হয়েছে। তার অবস্থান বা এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে রোম পুলিশের সাথে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের উত্তর পূর্বাঞ্চলীয় তোমব্লেইন শহরের কাছে একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে 11 জন নিহত হয়েছে। বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে পাইলট, 5 জন শিক্ষার্থী ও 5 জন প্রশিক্ষক রয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উড়োজাহাজটি ন্যান্সি এসে বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। সংযুক্ত আরব আমিরাতে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন ইউএই। 2025-26 সেশনে সিআইপি সম্মানপ্রাপ্ত ব্যবসায়ীদের নিয়ে এই নতুন সংগঠন হয়েছে। দুবাইয়ের একটি বাংলাদেশ স্কুল প্রতিষ্ঠা এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের লক্ষ্যে যৌথ বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে প্রবাসী এই উদ্যোক্তারা। এই লক্ষ্যে গঠন করা হয়েছে 11 সদস্যের আহ্বায়ক কমিটি। দুবাইয়ের একটি রেস্তোরাঁয় সিআইপি ও এবিবিএ বাংলাদেশের বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমানের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিআইপি মোহাম্মদ রুবেল হোসেনকে আহ্বায়ক এবং সিআইপি মোহাম্মদ সেলিম উদ্দিনকে সদস্য সচিব করে 11 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ইতিহাসের পাতায় মোড়ানো এক শিক্ষানগরী পর্তুগালের কোইম্ব্রা। পর্তুগালের এক সময়ের এই রাজধানী শুধু একটি শহরই নয়, ইতিহাস, শিক্ষা আর সংস্কৃতির এক জীবন্ত কোলাজ। এই শহর মুগ্ধ করে পর্যটকদের। পর্তুগালের কোইম্ব্রা শহর ঘুরে এসে জানাচ্ছেন হাফিজ আল আসাদ। মন্দেগো নদীর শান্ত জল ছুঁয়ে যে শহরে সকাল নামে, তার নাম কোইম্ব্রা।
ইটের পর ইট গেঁথে তৈরি হওয়া প্রাচীন স্থাপনা আর তরুণ শিক্ষার্থীদের পদচারণায় কুমিল্লা যেন এক চিরচেনা রূপসী নগরী। কুমিল্লা শহরের মূল আকর্ষণ হলো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়। 1290 সালে প্রতিষ্ঠিত এটি পৃথিবীর অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ। পাহাড়ের বুক চিরিয়ে কুয়াশা ভেদ করে সূর্যের আলো যখন এই বিশ্ববিদ্যালয়ের জনাতিন লাইব্রেরির উপর পড়ে, তখনই যেন মনে হয় রূপকথার রাজ্য এসে দাঁড়িয়েছি। সোনালী রঙের কালো কাজ আর প্রাচীন বইয়ের গ্রানে ইতিহাস যেন এখানেই ফিসফিসিয়ে কথা বলছে। এখানকার বাতাস শুধু অক্সিজেনেই ভরপুর নয়, মিশে আছে ফাদো মিউজিকের। পুরুষেরা এখানে কালো জুব্বা পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বা গলির মোড়ে গিটারের তারে আঙ্গুল ছোঁয়ান। সেই সুর মান্দেগ নদীর সাথে ঢেউয়ের মিলে তৈরি হয় অপরূপ মিউজিকের সুর, যা যে কোনো প্রতীকের মন ছুঁয়ে যেতে বাধ্য। Infatti è piena di feste. কুমিল্লার সরু আঁকাবাঁকা পথ পেরিয়ে উপরে ওঠার সময় চোখে পড়বে রোমাঞ্চকর প্রাচীন স্থাপনা, যা যে কারোরই মনে দাগ কেটে যাবে। কুমিল্লা শুধু ভুবনের জায়গা নয়, এটি একটি অনুভূতি যা একবার বুকে জড়ালে কোনোভাবেই ভোলা যায় না। শত বছরের প্রাচীন ইতিহাস, ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আর ফাদো মিউজিকের সুর, এই সব মিলিয়ে পর্তুগালের এক অনন্য শহর কুমিল্লা। আধুনিকতার ভিড়ে যখন শহর বিলীন হয়ে যাচ্ছে, সেখানে কুমিল্লা ধরে রেখেছে তার শত বছরের প্রাচীন ইতিহাস। পর্তুগালের কুমিল্লা শহর থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। সংবাদ শেষ করব ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে আবারও ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় আইআরজিসির পাল্টা আঘাত। ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলার ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান, এখনও অস্থায়ী তাঁবুতে হাজারো মানুষ। এবং ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপদাহ, ফ্রান্সের পর জার্মানিতে তাপমাত্রার নতুন রেকর্ডে বিপর্যস্ত জনজীবন। প্রিয় দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আই এর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এরই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।